দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালী নিয়ে নেন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কিছুদিন আগে 11,50,000 টাকা ছিনতাই হয়েছে বিশালগড় এলাকা থেকে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেখানে 11,50,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেই জায়গায় যারা অভিযুক্তরা যারা রয়েছেন পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি সবাইকে। পাশাপাশি রয়েছে যে এই 11,50,000 টাকা এখন কমে এসে দাঁড়িয়েছে 2,50,000 টাকা। এর বিস্তারিত আলোচনা আজকে করব। পাশাপাশি পুলিশ আজকে উদ্ধার করতে পেরেছে 1,05,000 টাকা। এই সবটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার বিষয়ে একটা কথা বলে রাখছি আপনাদেরকে, আমাদের আমরা সাংবাদিকরা যারা রয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্দেশ্যে এই সকল বিষয়গুলো তুলে ধরা এবং পুলিশ কেন সঠিকভাবে কাজ করে না, সময় মতো কাজ করে না, সে বিষয়টা নিয়ে আপনাদের মতামত নেওয়া। আপনারা কি ভাবছেন? ঘটনাটা হচ্ছে দর্শক বন্ধুরা, এই মাসের 2 তারিখ আনুমানিক প্রায় 5 ঘটিকায় গোকুলনগর অভয়াশ্রম সংলগ্ন এলাকার মতিনগরের হারেজ মিয়া এবং তার ছেলে সাগর মিয়া 11.5 লাখ টাকা নিয়ে বাড়িতে আসছিলেন। কিন্তু সেই জায়গায় ওনাদের বক্তব্য অনুযায়ী ওনাদের কাছ থেকে 11,50,000 টাকা ছিনতাই হয়েছে এবং যখন অপরাধীরা এই 11,50,000 টাকা ছিনতাই করতে এসছিল সেই সময় এখানে প্রত্যক্ষদর্শীরাও ছিলেন যে টাকা যে ওনারা ছিনতাই করছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের মতামত অনুযায়ী, পাশাপাশি হারেজ মিয়া এবং তার ছেলের বক্তব্য অনুযায়ী সেদিন যারা যারা এই ছিনতাই করতে এসেছিলেন তাদের সংখ্যা প্রায় 8 জনের মতো বলা হয়েছে, যেটা আমরা সূত্রে জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারাও কিন্তু স্বীকার করেছেন যে 8 জন ব্যক্তি বা 8 জন এই ধরনের দুষ্কৃতিকারী এই 11,50,000 টাকা তাদের কাছ থেকে ছিনতাই করেছে। এবং আমরা এও জেনেছি যে এই 11,50,000 টাকা যখন ছিনতাই করতে আসে দুষ্কৃতীরা, সেই সময় হারেজ মিয়া এবং তার ছেলে সাগর মিয়া তাদেরকে আটকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তারা সংখ্যায় ছিল 8 জন আর তারা ছিল বাপ ছেলে 2 জন। পাশাপাশি ওনাদের বক্তব্য অনুযায়ী যে আগ্নেয়াস্ত্র তথা রিভলভার ছিল এই সকল দুষ্কৃতিকারীদের কাছে। পরবর্তী সময়ে হারেজ মিয়া যখন এই টাকাটাকে উদ্ধারের জন্য জোর জবরদস্তি করতে থাকে, তখন উনি এই সকল দুষ্কৃতিকারীদের দ্বারা ছুরিকাঘাত হয়ে উনি বিশালগড় হাসপাতালে যান। তার ছেলেও আক্রান্ত হয়েছেন এই সকল দুষ্কৃতিকারীদের দ্বারা। ওরা দুজনেই মিলে বিশালগড় হাসপাতালে যান, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে হারেজ মিয়ার যে ক্ষত রয়েছে সেটা একটা মারাত্মক ক্ষত। তো বিশালগড়ের যে হাসপাতাল রেফার করে দিয়েছে হারেজ মিয়াকে জিবি হাসপাতালে। এবং যেটা আমরা জানতে পেরেছি যে এই মাসের 11 তারিখ ওনাকে জিবি থেকে রিলিজ করা হয়েছে। গত 2 তারিখ ওনাকে অ্যাডমিট করা হয়েছিল বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে। উনি এতদিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে হারেজ মিয়া, যেহেতু উনি ছুরির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন দুষ্কৃতিকারীদের দ্বারা, এবং উনার ছেলে বিশালগড়েই অ্যাডমিট ছিলেন। এই হলো ঘটনা। 11,50,000 টাকা তাদের বাপ ছেলের কাছ থেকে ছিনতাই হয়েছে বলে ওনারা অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরাও দেখেছেন, কিন্তু প্রত্যক্ষদর্শীরা টাকার অনুমান করতে পারেননি, কারণ ওনারা জানেন না যে কত টাকা ওনাদের কাছে ছিল। কিন্তু টাকা যে ছিনতাই হয়েছে সেটা কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছে। এবং দুষ্কৃতিকারীরা 8 জন ছিলেন এবং একটি বোলেরো গাড়িও ছিল সেই সময়, এবং বাইক নিয়ে মোট 8 জন এসে হারেজ মিয়া এবং তার ছেলে সাগর মিয়ার উপর অতর্কিত আক্রমণ করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই হচ্ছে পিওতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ প্লেস অফ অকারেন্সে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। এখানে সার্কামটেনশিয়াল এভিডেন্স যা রয়েছে সেটা সম্পূর্ণভাবে আপনারা শুনেছেন। পরবর্তী সময়ে পুলিশ সেখানে আসে
কিন্তু সে সময় পুলিশ কোনো ধরনের মামলা গ্রহণ করেননি। এর মধ্যেই আপনারা জানেন যে মহিলা থানার যে ওসির যে গাড়িটি ছিল সেটিও সেদিনই চুরি হয়েছিল। মানে দুটো বিশাল ঘটনা, বিশালগড় মানে থানাধীন এলাকা সংলগ্ন এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। এর পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যে পুলিশ থেকে সেইভাবে কোনো ধরনের ইনভেস্টিগেশন ওনারা করেননি, যেটা আমরা সূত্রে জানতে পেরেছি। এর পেছনে কি রয়েছে সবটা বিষয় আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুরা। প্রথমত যখন হারেস মিয়া 11 তারিখ আসেন, তার মধ্যেই যাদের টাকা ছিনতাই হয়েছে এই সাগর মিয়া তথা হারিস মিয়ার ছেলে বা হারিস মিয়া, সেই মানে এই সাগর মিয়াকে পুলিশ বারবার থানায় ডেকে নিয়ে গিয়ে রাত্রিবেলা ওনাদের বক্তব্য অনুযায়ী সারা রাত পর্যন্ত ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। যাদের টাকা ছিনতাই হয়েছে তাদেরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হ্যাঁ, পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে, কারণ পুলিশের সন্দেহ তাদের উপরও থাকতে পারে, পুলিশ করতে পারে, তাই পুলিশ করেছে। কিন্তু ওনাদের অভিযোগ হচ্ছে যে রাত্রি নেই দিন নেই, যখন খুশি তখন আমাদের ডেকে নিয়ে গিয়ে পুলিশ আমাদেরকে হেস্তনেস্ত করেছে, যেটা আমাদেরকে সাগর মিয়া আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে ঘটনা। দর্শক বন্ধুরা, এখন হচ্ছে মূল কাহিনী। গত 12 তারিখ পুলিশ রাত্রিবেলায় এই মামলায় দুজনকে আটক করেছে। একজনের নাম হচ্ছে ভিকি মজুমদার, তার বাড়ি হচ্ছে পাণ্ডবপুর। আরেকজন হচ্ছে সম্ভবত যদি ভুল না হয় সাগর দাস, ওনার বাড়ি হচ্ছে গোকুলনগর। শনিবার রাতে তথা 12 তারিখ এই দুজনকে পুলিশ এই ছিনতাই মামলায় গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে পুলিশ 1,05,000 টাকা উদ্ধার করে। এবং পুলিশ পরের দিন একটা প্রেস ব্রিফ করেন। সেখানে পুলিশ থেকে জানানো হয়েছে যে আমরা 1,05,000 টাকা রিকভার করতে পেরেছি এবং যে 11,50,000 টাকা ছিল সেটা নাকি 11,50,000 টাকা ছিল না, সেটা ছিল 2.5 লক্ষ টাকা তথা 2,50,000 টাকা। সেটা হচ্ছে পুলিশের বক্তব্য। এখন পুলিশ কি এই যে 2,50,000 টাকা পুলিশ যে বলেছে সেটা কি সাগর দাস এবং ভিকি মজুমদার, যাদেরকে শনিবার রাত্রিবেলায় 12 তারিখ গ্রেপ্তার করেছে, আটক করেছে এই মামলায়, তারা বলেছে নাকি পুলিশ তদন্ত করে পেয়েছে, সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। কিন্তু অভিযুক্ত যারা ছিলেন তারা বলেছে 2.5 লক্ষ টাকা। এখন পুলিশ কেন বিশ্বাস করছে যে সেখানে 2.5 লক্ষ টাকা রয়েছে? সেখানে তো তাদের বক্তব্য অনুযায়ী 11,50,000 টাকা থাকতে পারে। এখন লোকের যারা যারা সেখানকার মানে লোকেরা যারা রয়েছেন বিশালগড়ে, তাদের মধ্যে কিন্তু প্রশ্ন কিন্তু জাগছে এবং প্রশ্ন এও জাগছে যে 2.5 লক্ষ টাকা পুলিশ বলছে, কিন্তু পুলিশ রিকভার করেছে কত? 1,05,000 টাকা। তাহলে বাকি রেস্ট অ্যামাউন্ট কোথায় রয়েছে? পুলিশ কেন ধরতে পারছে না? এখন আরও একটি ঘটনা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। এই বিশালগড় এলাকায় এই যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, শুধুমাত্র পুলিশ এই 12-13 দিনে দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। আমাদের কাছে এও তথ্য রয়েছে, যেটা আমরা রিলায়েবল সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, সেখানে 8 জন ছিনতাইকারী ছিল। পুলিশ শুধুমাত্র 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। আমাদের কাছে এও তথ্য রয়েছে যে বাকি যে ছিনতাইকারীরা যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন বিশালগড়ে দিব্যি ঘোরাফেরা করছেন, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। কেন পুলিশ গ্রেপ্তার করছে না সেটা কিন্তু পুলিশ জানায়নি। পুলিশ বলেছে যে আমরা তদন্ত করছি। আরও একটি বিষয় এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখছি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে সেদিন বিকেলবেলায় হারেস মিয়াকে যে ছুরি দিয়ে আঘাত করেছে তাকেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। পুলিশকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ছুরি দিয়ে আঘাত কে করেছে, পুলিশ বলছে যে আমরা তদন্তের স্বার্থে এখন নাম বলতে পারছি না। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে বিশালগড় এলাকার একজন প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি ব্যক্তিগতভাবে নাকি
থানার উপর হস্তক্ষেপ করছেন, যাতে মেইন যে অ্যাকিউজড রয়েছে, যে ছুরি দিয়ে আঘাত করেছে এবং এই ছিনতাই যে সংঘটিত হয়েছে, যে পরিচালনা করেছে, সেই মাস্টার মাইন্ডকে পুলিশ এখনো ধরতে পারছে না। এখন মানুষদের মধ্যে একটা প্রশ্ন জাগছে, পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, পুলিশ তাদের কাছ থেকে জানতে পেরেছে 2.5 লক্ষ টাকা, উদ্ধার করেছে 1,05,000 টাকা, বাকি টাকা কোথায়? তারা তো নাকি ছিল 8 জন প্রত্যক্ষদর্শীদের মতে, এলাকার যারা যারা রয়েছেন, যারা দেখেছেন ঘটনা, 8 জন ছিল। তাহলে বাকি 6 জন কোথায়? এবং 1,05,000 টাকা তাদের কাছে পাওয়া গেছে এবং সঙ্গে একটি স্কুটি পাওয়া গেছে, একটি বোলেরো গাড়ি পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে দুজনের কাছ থেকে 1,05,000 টাকা, এখন বাকি 6 জন রয়েছে, এই 11,50,000 টাকা কি তাদের মধ্যে ভাগ হয়েছে, না তার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন? সেটা কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে কিন্তু বিশালগড় এলাকায় মানুষদের মধ্যে ঘোরাফেরা করছে। এবং যে মেইন অ্যাকিউজড এই ছিনতাইয়ের ঘটনা, এখনো কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করেনি, পুলিশ নামও বলতে চাইছে না। এখন প্রশ্ন হচ্ছে যে বিশালগড় এলাকায় কি চলছে এসব? থানার মধ্যে আজকে নেতারা নেত্রীরা এইভাবে হস্তক্ষেপ করছে, পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না বলে একটা মহল থেকে কিন্তু আমাদের জানানো হচ্ছে। পুলিশ ইচ্ছে করলে সব কিছুই করতে পারে, পুলিশের ডিকশনারিতে লেখা নেই যে পুলিশ কোনো কিছু করতে পারে না। আজকে 12-13 দিন হয়ে গেল দর্শক বন্ধুরা, 12-13 দিন পর আজকে এই দুজন কালপিটকে, ছিনতাইয়ের সঙ্গে যুক্ত কালপিটকে পুলিশ আটক করেছে। পুলিশের বক্তব্য হচ্ছে যে আমরা এতদিন ইনভেস্টিগেশন করে পাইনি, আমরা মোবাইল ট্র্যাক করে, টাওয়ার ট্র্যাক করে, ওনাদের কনভারসেশন ট্র্যাক করে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। মানুষের প্রশ্ন হচ্ছে, আমাদের সাংবাদিকদের প্রশ্ন হচ্ছে, আপনি যে ট্র্যাকটা করেছেন পুলিশের হয়ে, সেই ট্র্যাক তো আপনারা যেদিন 2 তারিখ ঘটনা সংঘটিত হয়েছে, 3 তারিখই আপনারা করতে পারতেন, 4 তারিখই করতে পারতেন, কিন্তু আপনারা করেছেন কি 14 তারিখ আপনারা ডিক্লেয়ার দিয়েছেন যে দুজনকে গ্রেপ্তার করেছেন। এত সময়টা আপনারা কেন নিলেন? এই সময়টা নেওয়ার পিছনে বিশালগড় থানার কি ধরনের দুরভিসন্ধি রয়েছে সেটা জানতে চাইছে বিশালগড় এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি এই 11,50,000 টাকা যদি 8 জনের মধ্যে ভাগ হয়, স্বাভাবিকভাবে আমি ধরে নিলাম এক একজন 1,37,000 টাকা করে পেয়েছে, বা মনে করুন যারা গাড়ি চালকরা যারা রয়েছেন তাদেরকে কিছু দেওয়া হয়েছে, তাই দুজনের কাছে 1,05,000 টাকা হয়তো বা পাওয়া গেছে। তাহলে 1 লক্ষ পাওয়া গেছে, তাহলে বাকি যে 10,45,000 টাকা, ওই টাকা কার কার মধ্যে ভাগ হয়েছে? এবং সবচাইতে মানে অবাক করার বিষয় হচ্ছে, বিশালগড়ের প্রতাপশালী ব্যক্তি যিনি থানার কাজে হস্তক্ষেপ করছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা একদিন পুরো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। কে উনি, কে সেই ব্যক্তিত্ব যিনি থানার মধ্যে হস্তক্ষেপ করে যে মেইন অ্যাকিউজড রয়েছে ছিনতাইয়ের জন্য, তাকে গ্রেপ্তার করতে দিচ্ছে না, তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আজকে চলে 16 তারিখ, আজকে 17 তারিখ, আমি যদি ভুল না হয়, ডেটটা আমার ভুল হতে পারে, এখনো পর্যন্ত বাকি 6 জনকে ধরা হচ্ছে না। এবং ইভেন এমনকি যে ছুরি দিয়ে আঘাত করেছে তাকে পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। তার পেছনে পুলিশের ব্যর্থতা কোথায়? আমি রাজ্যের যিনি মহানির্দেশক রয়েছেন, ওনার কাছে এই সকল বিষয়গুলো আমি নিয়ে যাচ্ছি, কারণ বিশালগড়ের মানুষ চাইছেন সাংবাদিকদের মাধ্যমে এই সকল বিষয়গুলো উঠে আসুক। আমাদের কাছে এও খবর রয়েছে যে বিশালগড়ের কিছু কিছু নেতৃত্বস্থানীয় লোকরা তারা সাংবাদিকদেরকে শাসান। একটা রোড যদি খারাপ হয়, স্বাভাবিকভাবে সাংবাদিকদের কাজ হচ্ছে রোড খারাপ হয়েছে সেই সকল বিষয়গুলো সমাজের মাধ্যমে তুলে ধরা। তাহলে আধিকারিকরা দেখবেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখবেন, ওনারা এগিয়ে আসবেন, কাজ যাতে ভালো হয় তার জন্য ওনারা এগিয়ে আসবেন। এখন শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, বিশালগড় সাংবাদিকদের নাকি এই সকল চুনোপটি নেতারা শাসাচ্ছেন যে কেন এই সকল নিউজ তোমরা আগরতলায় পাঠাচ্ছ। তো এই ধরনের ঘটনা যদি বিশালগড় এলাকায় ঘটতে থাকে এবং থানার মধ্যে অবৈধভাবে রাজনৈতিক একটা একটা কার্যকলাপ চলতে থাকে, তাহলে পুলিশ কিভাবে সঠিকভাবে কাজ করবে? কিন্তু পুলিশের এখানে মনে রাখা উচিত, পুলিশ জনগণের জন্য কাজ করছে,
পুলিশ যদি সঠিকভাবে জনগণের জন্য কাজ না করে তাহলে কিন্তু মানুষ এই সকল বিষয়ের বিরুদ্ধে গিয়ে আপনাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে। আমরা সাংবাদিক, আমাদের কাজ হচ্ছে এই সকল বিষয়গুলো নিয়ে রাজ্যের মানুষের কাছে, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই সকল বিষয়গুলো নিয়ে যাওয়া। আজকে আমি এই আলোচনাটুকু করলাম যে গত 2 তারিখ ছিনতাই হয়েছে 11,50,000 টাকা। এই হারিস মিয়ার বক্তব্য অনুযায়ী হারিস মিয়া বলেছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে নবীনগর, সেই নবীনগরে আমি আমার সম্পত্তি বিক্রি করেছি, বিক্রি করে মানে ওনার শ্বশুরের সম্পত্তি উনি বিক্রি করে টাকা নিয়ে উনি ওনার বাড়িতে আসছিলেন। সেই মুহূর্তে 11,50,000 টাকা ছিনতাই হয়েছে। একটা সাধারণ একটা মামলা, কারণ 11,50,000 টাকা যে তাদের কাছে ছিল সেটা তো নিশ্চয়ই ওনাদের কোনো রিলায়েবল যারা আছেন ওনারাই মানে জানেন। পুলিশ অনায়াসে তাদেরকে গ্রেপ্তার করতে পারতেন 2-1 দিনের মধ্যেই, কিন্তু পুলিশ কেন তার থেকে বিরত রইলেন সেটা কিন্তু প্রশ্ন এই মুহূর্তে বিশালগড় এলাকার মানুষরা কিন্তু করছেন। এবং পুলিশ সর্বশেষ 13-14 দিন পরে দুজনকে আটক করেছে এবং এও আবার 1,05,000 টাকা রিকভার করতে সক্ষম হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী 2.5 লক্ষ টাকা। তাহলে আপনাদের বক্তব্য যদি আমি ধরে নিই, বাকি টাকা কোথায়? তাহলে বাকি টাকা তাদের কাছে নেই। না থাকার কারণ হচ্ছে আপনারা ডিলেমি করেছেন এই ইনভেস্টিগেশনে। 2 তারিখ ঘটনা হয়েছে, আপনারা 14 তারিখ আপনারা প্রেস কনফারেন্স করছেন, 13 তারিখ রাত্রিবেলা শনিবার দিন আপনারা তাদেরকে গ্রেপ্তার করছেন। এত সময় দিয়েছেন আপনারা, কারণ এই সময়ের কারণে তারা টাকা অন্য জায়গায় স্থানান্তরিত করে থাকতে পারে বলে মানে যারা রয়েছেন বিশালগড়ে তারা কিন্তু বলতে চাইছেন। পাশাপাশি আপনারা বলছেন 11,50,000 টাকা ছিল না, 2,50,000 টাকা ছিল। আমি যদি আপনাদের কথাই ধরে নিই তাহলে বাকি টাকা কোথায়? এবং আমি যদি হারিস মিয়ার কথা আমি যদি বলি, উনি বলেছেন 11,50,000 টাকা। এখন অনেকে বিশালগড় থেকে বলছেন যে এই 11,50,000 টাকা বৈধ টাকা নয়, এই টাকা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে বা বাংলার টাকাকে আমাদের ইন্ডিয়ান টাকায় রূপান্তরিত করে এই টাকা এখানে হারিস মিয়ার কাছে ছিল। তা আমি যদি সেটাও ধরে নিই, যদি সেই টাকা অবৈধ হয় তাহলে সেই অবৈধ টাকা সরকারি কোষাগারে যাবে, সরকারের কোষাগার বাড়বে, সেখানে তো সরকারের একটা প্রফিট ছিল। তো সেই টাকা তো পুলিশ রিকভার করতে পারলেন না। পুলিশ বলছে সেটা অবৈধ টাকা, মেনে নিলাম অবৈধ টাকা, কিন্তু এটা তো আপনারা স্বীকার করছেন যে টাকা ছিনতাই হয়েছে। তাহলে টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কার মধ্যে ভাগ হলো সেটা কিন্তু জানতে চাইছে বিশালগড় এলাকার মানুষ। এখন দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে বিশালগড় এলাকায় একটা রাজনৈতিক একটা কর্তৃত্ব বজায় রেখে চলেছে থানার উপর। এবং থানা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই সকল রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে নাকি কাজ করতে পারছে না। এখানে কি আমি পুলিশের ব্যর্থতা দেখব না রাজনৈতিক ব্যর্থতা দেখব, সেটা বিচার করবেন আপনারা। আমার কাজ হচ্ছে এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। বিচারের ভার থাকবে রাজ্যের আপামর জনগণের কাছে, বিচারের ভার থাকবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিচারের ভার থাকবে রাজ্যের যিনি মহানির্দেশক রয়েছেন পুলিশের ওনার কাছে, পাশাপাশি বিচারের ভার থাকবে বিশালগড় এলাকাবাসীর কাছে। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি দর্শক বন্ধুরা, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী NN। নমস্কার।